তিনহান ভাই, আপনি বাইরে যান না, আমি শাড়ি পরতেছি তো। শাড়ির আঁচলটা কোনো রকম পেঁচে দু হাতে আঁকড়ে ধরে বলল তোহা। তবে তার কথায় তিহানের কোনোরূপ হেলদোল প্রকাশ পেল না। সে নির্বিকার ভঙ্গিতে দরজার সিটকে নিয়ে উপরের দিকটা তুলে দিল। তোহা ড্রেসিং টেবিলে গা ঘেঁষে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে, হাতে এদিক ওদিক দিয়ে ছুটে যাচ্ছে অগোছালো শাড়ি। তিহান তার দিকে তাকালো পর্যন্ত না। তার দৃষ্টির সামনের দিকে সে সোজা গিয়ে তোহার বিছানায় বসে জুতা খুলে পা তুলতে তুলতে বলল, তুই পর না শাড়ি, আমি বারণ করেছি? তোহা চোখ জোড়া সংকুচিত করে তাকালো অনুরোধের স্বরে মিনমিনিয়ে কণ্ঠে বলল, তিহান ভাই প্লিজ, দেখুন সবাই অনেক আগে তৈরি হয়ে রয়েছে, শুধু আমি বাকি। তিহান তার কথা তোয়াক্কা করল না। আয়েসি ভঙ্গিতে বিছানা গায়ে এড়িয়ে দিয়ে পরনে অফ হোয়াইট রঙের পাঞ্জাবির উপরে বোতামগুলো খুলতে খুলতে বিরক্তকর কণ্ঠে বলল, দেখো তিহু, ডোন্ট ডিস্টার্ব মি, প্রচুর ঘুম পাচ্ছে আমার। অন্য কোনো রুমে ফাঁকা নেই, বাড়ি ভর্তি মেয়ে লোক দিয়ে ভরা, কেমন গা গিজগিজ করছে। তার উপরে তোর বাবা না জানি কোথাকার মানুষজনকে দাওয়াত দিয়েছে। মেয়েগুলো তো খুবই গায়ে পড়ার স্বভাবে, সে ব্যাপারে বিস্তারিত বলতে চাচ্ছি না, তুই লজ্জা পাবি। মূল কথা হলো তোর রুমটা খালি আছে, ঘুমাতে দে ব্যাস। তিহানের এতগুলো কথা তোহা বোকার মতো চাউনি নিক্ষেপ করে দাঁড়িয়ে রইল। তিনহান চোখ বন্ধ করে একটা হাত কপালে রেখে শান্তিময় শুয়ে রয়েছে। কেউ যেন আশেপাশে নেই, তোহা উপস্থিতিতে একেবারেই নগণ্য। তোহা চিন্তিত ভঙ্গিতে ঠোঁট কামড়ে ধরল, ভাবল তার মানে উনি এখন এই ঘরে ঘুমাবেন। তবে আমি তৈরি হব কি করে? নিজের বোনের মেহেদি অনুষ্ঠানে কি আমার যাওয়া হবে না? এতপর কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে মাথা খাটিয়ে বলল, অনুষ্ঠান শুরু হবে একটু পর, আপনি এখন ঘুমাবেন? তিহান তাকালো না, আগের মতোই শুয়ে চোখ বন্ধ অবস্থায় বলল, সারাদিন অনেক খেটেছি, তোর বাপ ভাইরা তো আমাকে বিনা বেতনে কর্মচারী রেখে দিয়েছে, ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারিনি। আর এই মেয়েলোকই মেহেদির অনুষ্ঠানে আমার থেকে কাজ নেই, তুই সেজেগুজে যাও, কানের সামনে অহেতুক চ্যান করিস না। তোহা কিছুটা সময় নিয়ে ভাবল, এই চ্যান কথা মানে কি? ওনার ভাণ্ডারে যত সব অদ্ভুত কথাবার্তার উৎপত্তি। বাইরের গানের শব্দ শোনা যাচ্ছে, তার মানে নাচ গান শুরু হয়ে গেছে। হঠাৎই কাঁদো কাঁদো হয়ে এলো তোহার চেহারা, তবে পানি বের হলো না, কারণ তার সচল মস্তিষ্ক জানেন যে কাঁদলে শ্বাস নষ্ট হয়ে যাবে, কাজল লেপ্টে যাবে, এতপর ঠিক ভূতের মতো দেখাবে তাকে। তা তো হতে দেওয়া যাবে না। কিছু সময়ের পর ধৈর্যহারা হয়ে এবার সে সরাসরি বলল, আমি আপনার সামনে শাড়ি পরতে পারবো না। তার কণ্ঠে স্পষ্ট তীব্র ধীরভাব। 2025 সালের জন্য সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা রাখব সবাই খুব ভালো এই বছরটা কাটাবেন। তাই নতুন বছরে নতুন একটি গল্প শুরু করছি। আশা রাখি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে। তিহান কোনো কথা বলল না, তবে পর মুহূর্তেই বাম কাত হয়ে ফিরে শুল। নিজেও তোহার কাঁথাটা খুলে গায়ে টেনে নিয়ে তীক্ষ্ণ ভরাট কণ্ঠে সাবধানী বাণী সমেত বলল, ঘুরে শুয়েছি, আর একটা কথাও যদি বলিস একেবারে সব খুলে চোখের সামনে বসিয়ে রাখবো, বলে দিলাম। তোহা আঁতকে উঠল, হৃৎপিণ্ডটা বার কয়েক লাফিয়ে শান্ত হয়ে গেল। ভাবল ওনার বিশ্বাস নেই, রাগের মাথায় দেখা যাবে সত্যি সত্যি যা বললেন তাই করবেন, কি বিশ্রী একটা কাণ্ডই না হবে। আরেকবার তিনহানকে সচেতন দৃষ্টিতে দেখে নিল তোহা। গলা পর্যন্ত কাঁথা টেনে উল্টো দিকে ঘুরে কপালে হাত ঠেকিয়ে ঘুমাচ্ছে তিহান। সুতরাং তার দিকে তাকানোর কোনো উপায় নেই। সে নিশ্চিন্তে মনে ছোট্ট একটা শ্বাস ফেলে কোনো রকম গায়ে জড়ানো আঁচলটা সরিয়ে রাখল। মনোযোগ
দিয়ে কুচি করছে তখনই দরজা খটখট শব্দ হলো। স্বর্ণালী আপুর কণ্ঠ শোনা যাচ্ছে। তোহা, তো এতক্ষণ লাগবে রে তোর? তোর বোনের মেহেদি আর তুই দরজা আটকে বসে আছিস? তোহা দ্রুত কুচিটা গুজে নিল, গলা বাড়িয়ে বলল, হয়ে গেছে আপু, আসছি, আয় জলদি। নিশাদকে তো তুই মেহেদি পরিয়ে দিবি, ও অপেক্ষা করছে। হ্যাঁ আসছি, যাও তুমি। আর কোনো কথা শোনা গেল না স্বর্ণালীর, তবে তার খালামণির কণ্ঠে শোনা গেল। তিনি ব্যস্ত কণ্ঠে স্বর্ণালীকে বলছেন, এই তিনহানটা কই গেল রে স্বর্ণা? কই আছে সাথে সাথে থাকবে, নিশ্চয় বাইরে বেরিয়েছে। আঁচলটা সুন্দর করে গায়ে জড়িয়ে কানে গলায় হাতে ফুলের গহনাগুলো পরে নিল তোহা। তার আর তার বড় বোন নিশার জন্যই শুধু তাজা ফুলের গহনা আনানো হয়েছে, বাকিদের সবাই আর্টিফিশিয়াল ফুল। মূলত শুধু নিশার জন্য তাজা ফুলের গহনা অর্ডার দেওয়া হয়েছিল। সে যেহেতু বউ তাই ওকে এটা মানাবে, কিন্তু বিকেলে দিকে যখন গহনা আনা হলো তখন এক দেখাতেই সেটা প্রচণ্ড ভালো লেগে গিয়েছিল তোহার। তখনই সে বলেছে যে তার তাজা ফুল গহনা লাগবে। নিশার মতো এত বেশি ভারী ফুলের নয়, নর্মাল হলেই চলবে, কিন্তু তবুও তা লাগবে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে তাকে গহনা এনে দিবে? কারণ তাজা ফুলের গহনা একদিন আগে অর্ডার দিতে হয়। শেষমেশ তার আবদারের কাছে হেরে গিয়ে সন্ধ্যার দিকে তিনহান কোত্থেকে যেন ম্যানেজ করে এনে দিয়েছে, সাথে একটা বেলি ফুলের গাছটাও এনেছে। সেটাও তীব্র সুঘ্রাণে রুম ভরে গেছে, সুবাসিত হয়ে গেছে চারিপাশ। তোহা খোপায় বেলি ফুলের গাছডাটা পড়ছে, তখনই তিহান সশব্দে উঠে বিছানা থেকে নেমে গেল। তোহার দিকে এগিয়ে আসতেই সে গাছডাটা ক্লিপ দিয়ে আটকানোর চেষ্টা করতে করতে বলল, কি হয়েছে? আমি শব্দ করিনি তো, আপনি ঘুমান। তিনহা উত্তর দিল না। ড্রেসিং টেবিলে কি যেন একটা খুঁজল, কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেতেই সেটা হাতে নিয়ে সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তোহা ভুরু কুচকে তাকালো তিনহানের হাতে একটা সেফটি পিন। অদ্ভুত তো, সে কী করে জানতো? বাকিটা ভাবার আগে তিনহা তার শাড়ির আঁচল টেনে দিল, কোমরের দিকটা ঢেকে পিন লাগাতে লাগাতে ক্ষিপ্ত উৎপাত্ত কণ্ঠে বলল, বেয়াদব মেয়ে, দিন দিন চরম অসভ্য হচ্ছিস। এমন অভদ্রের মতো শাড়ি পরছিস কেন? তিহানের ধমকে আর বিশ্রী কথাবার্তায় মনটা বিষিয়ে এলো তোহার। কাঁদো কাঁদোভাবে বিষণ্ণ কণ্ঠে সে বলল, ওটা আমি লাগিয়ে নিতাম তিহান ভাইয়া। তিহান তার কথাটা গায়ে নিল না, মন দিয়ে নিজের কাজ করতে লাগলো। অদ্ভুত হলেও সত্যি, তার আঙুলগুলো একেবারের জন্য ভুল করে হলেও তোহার কোমর স্পর্শ করেনি। খুব সন্দর্পণে সাবধানতার সাথে পিনটা আটকে দিয়ে উঠে দাঁড়ালো সে। তখনও চুলের ক্লিপটা লাগাতে সফল হয়নি তোহা। তিহান তার পিছনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, হাত সরা। তিহানের রাশভারী কণ্ঠে এহেন আদেশে তোহা হাত দুটো অটোমেটিক সরে গেল। কোনো রকম হাড় দুটো গুটিয়ে দৃষ্টি নিচের দিকে দিয়ে রয়েছে সে, কারণ তার ধীর বিশ্বাস আয়না তাকালে একজোড়া পলকহীন চক্ষু যুগলে নিবদ্ধ হয়ে যাবে তার দৃষ্টি। যে চোখে জোড়ায় একরাশ মুগ্ধতা এসে ভর করেছে, সেই চোখে তাকানোর সাহস নেই তোহার, একদম সাহস নেই। তিহান তার খোপায় গাছডাটা সুন্দর করে পরিয়ে ক্লিপগুলো লাগিয়ে দিল, এরপর সরে গিয়ে ফের শুয়ে পড়ল। উদ্যত হলে তোহা একটু সাহস নিয়ে বলল, আপনাকে খালামণি খুঁজছিল। ভেরি গুড, এখন যা, বের হ তো রুম থেকে। তোহা আর ঘাটল না, তার রুম থেকে তাকে বের হতে বলছে, তা আবার কি তেজ? চল যেতে নিও। কিছু একটা ভেবে থমকে দাঁড়ালো সে। একটা জিনিস বুঝে আসতেই হুড়মুড় করে ডেকে উঠল, তিহান ভাই। উত্তরে
তিহান এক নজর তাকিয়ে তিক্ত কণ্ঠে বলে উঠল, তিহু রে, আজ শুধু একটা অনুষ্ঠান বলে বেঁচে গেলি, নয়তো বারবার আমার ঘুমের ব্যাঘাত ঘটানোর অপরাধে তোর গাল দুটো চড়িয়ে লাল করে দিতাম আমি। তিহানের কথাগুলো তার কান থেকে 200 মাইল দূর দিয়ে চলে গেল। বুকের ভিতর হাতুড়ি পেটা করলো। লজ্জায় গা শিউরে উঠছে। মনে হচ্ছে সে এখনই জ্ঞান হারাবে। কয়েক মুহূর্তের ব্যবধানে তার অবচেতন দেহ লুটিয়ে পড়ল ফ্লোরে। সে দ্রুত কয়েক কদম গিয়ে এসে আগের মতোই অন্নভঙ্গিতে বলল, আপনি না ঘুমিয়েছিলেন? তবে দেখলেন কি করে আমার স্বরে হয়েছে? তুই আসলেই এত বোকা তিহু, নাকি ভান করিস? তুই কি ভুলে গেছিস তোর আলমারিতেও একটা বড় সড়ো আয়না লাগানো আছে, যেটা যেহেতু বিছানার বাম দিকে রাখা, তো উল্টো দিকে সব কিছু আয়নায় দেখতে পাওয়া কি কোনো আধ্যাত্মিক ব্যাপার মনে হচ্ছে তোর কাছে? বাইরে বাজি ফোটানোর অনেক শব্দ হচ্ছে, তাই স্টোরিটা বড় করতে পারলাম না, এর জন্য সরি। আশা করি নতুন বছরটা খুব ভালো কাটবে।